সোহেল, সোহেল কি করতেছিস এইসব? কাটতেন বাড়া। আর কোনোদিনও এই বাড়ির দিকে তাকাবা না। কি কইছ এটা? তুমি যে কলঙ্কিনী শুধু তাই নয়, তুমি যে আরো কি অপরাধ করছো সেটা তুমি নিজেই জানো না। আমার কাছে সব প্রমাণ আছে, আমি সেটা বলতে চাই না। এই মুহূর্তে এ বাড়ি থেকে চলে যাও। সোহেল, প্রমাণ শুধু তোমার কাছে না, তোমার মা যে কলঙ্কিনী তার প্রমাণ আমার কাছেও আছে। এইরকম করে বললে কেউ বাড়ি থেকে বের হয়? ওকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। যা, আরে যা। সোহেল, চলো। আম্মা, আপনি হঠাৎ করে বমি করছেন কেন? দেখি আপনি চোখ দেখি, জিভা দেখি, একটু বার করে বের করেন। আম্মা, আমি তো শুনেছি যে আপনার ছেলে যখন অনেক ছোট তখন নাকি আমার শ্বশুর মারা গেছে। তাহলে আপনি এই বয়সে এসে কিভাবে গর্ভবতী হইলেন? বোমা, ওই মনে হয় গ্যাস হয়েছে তো, এই জন্যে বমি বমি লাগতেছে, খারাপ লাগতেছে। আর তুমি এসব কি কও? গর্ভবতী গর্ভবতী হব কিসের জন্যে? চুপ, একদম চুপ। খবরদার আম্মা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আমি কি বুঝি না যে গর্ভবতী হইলে কোন কোন লক্ষণগুলো হয়? আপনি যদি গর্ভবতী নাই হইতেন তাহলে আপনার কেন মাথা ঘোরাবে, বমি পাবে? আবার কিছুদিন যাবত দেখছি আপনি কোনো খাবারও খাইতে পাচ্ছেন না, আপনার নাকি গন্ধ লাগতেছে। আমি কি কিছুই বুঝি না? বোমা, এটি তোমার ভুল ধারণা। মানুষ কি খালি গর্ভবতী হইলেই বমি বমি চাপে? গ্যাস হয়, কত রকম সমস্যা হতে পারে না মানুষের। আর বৌমা, একটু বেশি খারাপ কথা কইছাও না। আমার সোহেল যখন একটু, তখন সোহেলের বাপ মরে গেছে। আজ পর্যন্ত কেউ কতি পারবে না আমি কোনো পুরুষ মানুষের হাত ধরে ধরে কথা কইছি। আর এই বয়সে এসে তুমি আমার বাড়ির বউ হয়ে আমাকে নোংরা কথা কইছ। বৌমা, এইসব কিন্তু আমার সোহেল শুনলে খুব রাগ করবে। ওইটাই তো কথা আম্মা। হতে পারে এতদিন আপনি যেসব কলঙ্কিনী কাজ করে বেড়াইছেন এইগুলো আমি টের পাই নাই। এখন এই যে গর্ভবতী হয়েছেন, এখন তো এটা প্রকাশ্যে চলে আসছে। আর কি বললেন আপনার ছেলে কষ্ট পাবে? আরে আপনি যদি আপনার ছেলের কথাই চিন্তা করতেন তাহলে এরকম নোংরা কাজ কোনোদিনও করতে পারতেন না। আপনার ছেলে যে ওই দূর প্রবাসে এত কষ্ট করতেছে, কাদের জন্য করতেছে? এই আমার জন্য, আপনার জন্য। আর আপনি শেষমেশ আপনার ছেলের মান সম্মান নিয়ে টানাটানি শুরু করলেন। আমি বুঝতেছি নি বৌমা, তুমি কি কারণে আমাকে এই মিথ্যা অপবাদগুলি দিচ্ছ। তবে যেই কারণেই দেও বৌমা, এটা কিন্তু সোহেলের কানে গেলে তোমার কিন্তু ভালো হবে না। আর এই কাজগুলি করে কিন্তু তুমি মোটেও ঠিক করতে চাও না। আমি ঠিক করছি না ভুল করছি সেটা সময় হলেই আপনি টের পাবেন। আর কি সোহেলের ভয় আমাকে দেখাচ্ছেন? আরে সোহেলের ভয় আমাকে দেখাবেন না। আপনি এইটুকু চিন্তা মাথায় আনুন যে সোহেল যদি এটা জানতে পারে আপনার কি হবে। তাই আপনাকে ভালোই ভালোই বলছি যে এই বাচ্চাটার বাবাকে আমাকে একটু বলে দেন। এরকম
এরকম নোংরা কথা আর কয় না। আমি আর সহ্য করতে পারতেছি না। তোমার মুখে নোংরা কথাগুলো শুনে আমার মুখটা ফাটে যাচ্ছে। আচ্ছা, যখন নোংরা কাজ করে বেড়াইছেন তখন বুকটা একটুও কাঁপলো না যে আমি এই বয়সে এটা করলে আমার ছেলের বউমার মান সম্মান কি হবে? আর এখন এটা ভাবতেছেন যে আপনার বুক কাঁপতেছে? শোনেন আম্মা, বহুত নষ্টামি করছেন। এই বাড়িতে থেকে আর কোনো নষ্টামি চলবে না। আমি চাই আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান। না না, তুমি এটা কি কও? আমি এই বাড়িতে যাব কিসের জন্য? এটা আমার বাড়ি। এই বাড়িতে যাবেন না মানে? আপনার মতো একটা কলঙ্কিনী মহিলা এই বাড়িতে থাকুক আমি সেটা চাই না। আর মানুষ যখন জানবে যে একটা প্রবাসীর মা কলঙ্কিনী, তখন কি হবে? তখন আপনার ছেলের মান সম্মান কই যাবে? তাই আমি চাই যে আপনার ছেলের মান সম্মান খোয়া যাওয়ার আগেই আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান। বোমা, আমার কথা শোনো। হে আল্লাহ, কোন মুসিবতে তুমি ফেলাইলে। আমি তো কোনোদিনও কোনো পাপ কাম করিনি। হঠাৎ করে আমার বেটার বউ এত বড় একটা বদনাম দিচ্ছে। আজ আমি প্রবাসীর মা কলঙ্কিনী হয়ে গেছি। মা, মা, আখি, সোহেল, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি হঠাৎ করে চলে আসলা, কোনো তো খবরও দিলা না। আরে আমি আসবো, এই খবর দিয়ে আসবো কেন? তোমাদেরকে সারপ্রাইজ দিলাম। কেন আমি আসাতে তুমি খুশি হওনি? খুশি কেন হব না? আমি তো অনেক খুশি হয়েছি। যাই হোক, তুমি এই জায়গায়, মা কোথায়? মাকেও ডাকো। তোমার মা কি আর বাড়িতে আছে নাকি? মা বাড়িতে নাই মানে মা কোথায় গেছে? তোমার মা তো এখন বাড়িতে বসে না। তোমার মায়ের মতো সুখ কি আর পাড়া ঘরে কারোর মায়ের আছে নাকি? তোমার মা এখন খাবে দাবে আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে। তোমার মায়ের নাকি এই বাড়িতে থাকতে ভালো লাগে না। তোমার মায়ের নাকি পাড়া ঘরের মানুষের মুখ না দেখলেও ভালো লাগে না। এই বাড়িতে নাকি কেউ নাই, সেই জন্য তোমার মার বাড়িতে থাকে না। আর কোথায় যায় না যে সেটাও আমাকে বলে যায় না। আরে মার তো এখন বয়স হয়ে গেছে, তাই না? আর এই বয়সে বাড়িতে একা একা বসে থাকতে কি ভালো লাগে? এই জন্য হয়তো বা পাশের বাড়ির চাচির সঙ্গে যায় একটু গল্প করে, একটু আড্ডা দেয়, আর মানুষের মধ্যে কথাবার্তা বললে পারে মনের কাছে একটু ভালো লাগে। এই বয়সে মানুষের মধ্যে থাকলে পারে সে অসুস্থও কম হয়। যাই হোক, মা গেছে, একটু পরে তো অবশ্যই চলে আসবে। হ্যাঁ, তোমার মা তো একটু পরেই আসবে। তুমি এই যে বাড়িতে আসছো না, দেখো তোমার মা এখনই আসে নাকি সন্ধ্যাবেলায় আসে। আবার কি জানো, তোমার মা কিছু কিছু দিন বাড়িতেও আসে না। এখন কার বাড়িতে গিয়ে থাকে সেটাও আমাকে বলে না। আখি, আসার পর থেকে কিন্তু আমার মা সম্বন্ধে তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। আমি একটা জিনিস বুঝলাম না, মায়ের কথা জিজ্ঞাসা করতে তুমি উল্টাপাল্টা বলতেছো কেন? তুমি তো ভালো করেও কথাটা বলতে পারো, তাই না? আমি তো জানতাম যে আমার কথা তোমার সহ্য হবে না। আমি আর তোমাকে কিছু বলতে চাই না। তুমি যেহেতু বাড়িতে আসছো তখন নিজ চোখেই দেখো। এখন চলো, এখন ঘরে চলো। অনেক দূর থেকে আসছো, একটু বিশ্রাম করবে। আচ্ছা ঠিক আছে, ভিতরে চলো। চলো। আচ্ছা মা, এই যে তুমি ঠিক মতো বাড়িতে থাকো না, শুধু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও, তোমার বৌমা উল্টাপাল্টা কথা বলে, শুধু তোমার বৌমা না, আশপাশের লোকজন উল্টাপাল্টা কথা বলে, বাড়িতে থাকলে কি এমন হয় বলো? দেখ বাজান, বাড়িতে একা একা কত সময় কাটানো যায় ক? বৌমা সারাক্ষণ ওই মোবাইল নিয়ে পড়ি থাহে, ওই টিকটক করে, ফেসবুক বলে কি সে তাই থাহে ক। আমারও তো একটা সঙ্গী দরকার কথা কওয়ার জন্যে। আমি তোরে কতবার কইছি একটা বাচ্চা কাচ্চালে এই বাড়িতে একটা নাতি নাতনি আসলে আমি কি আর পাড়া ঘরে যাই? নাতি নাতনি নিয়েই তো ব্যস্ত থাকি। আমার কি আর মানুষের বাড়ি বাড়ি যাই বসে থাকতে ভাল লাগে? মানুষের বাড়ি যায় ওই লোকের সালপাল নিয়ে খেলি। বাজান, লোকের কথায় কান দিস নি। লোকে যদি একটা কথা কয় তুই সেটি শুনি কি আমার কথা শোনাতে পারিস? আচ্ছা মা, মানুষ কি বললো না বললো সেটা দেখে লাভ আছে, কিন্তু আবার দেখো, মানুষ যদি এরকম বাজে কথা বলে কিন্তু খারাপ তো লাগে। যাই হোক, তুমি কিন্তু আর বাড়ির বাইরে যাবে না, বাড়িতেই থাকবা। আর তুমি যেটা বলছো, আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি খুশির খবরটা শুনতে পারবা। কি করছিস? খুশির খবর আছে?
এরম খুশির খবর হইলি বাপরে, আমি তো আর কোনোদিন বাইরেই যাব না, সারা দিন রাত বাড়িতে বসে থাকবো। আমি কে বাইরে যেতে যাব কত দেহি। আচ্ছা মা, অনেক হয়েছে। এই যে আমি প্রবাস থেকে আসছি, অথচ আমরা একসঙ্গে সবাই মিলে খাইতেই পারি নাই। চলো না মা, আমরা সবাই মিলে একসঙ্গে খাই। চল বাবা। বাবা দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাকে দেখতে ঠিক এই গফুরের মতো লাগে। এই গফুর শেখই মনে হচ্ছে আমার। কি বলছেন আঙ্কেল? গফুর শেখ আমার বাবা, আমি গফুর শেখের সন্তান। গফুর শেখ তোমার বাবা? কি বললা বাবা তুমি এটা? গফুর আমার খুব কাছের একজন বন্ধু ছিল, খুব ভালো মানুষ। আমরা একসঙ্গে চলাফেরা করতাম। কিন্তু দুঃখের বিষয়, বেশি সুখ নাকি কপালে সয় না। আল্লাহ পাক আমার বন্ধুকে হঠাৎ করে অকালে নিয়ে চলে গেল। আর যাবেই না বা কেন? তোমার মা যদি ওই ঘটনাটা না ঘটাতো বাবা, তোমার বাবা এখনো বেঁচে থাকতো, এখনো বেঁচে থাকতো। আঙ্কেল, আমি বুঝতে পারলাম না, আমার বাবা তো স্ট্রোক করে মারা গেছে, আর আপনি বলছেন ঘটনা। কি এমন ঘটনা ঘটছে যে সেটার কারণে আমার বাবা স্ট্রোক করে মারা গেছে? বাবারে, কি আর বলবো, তোমার মা আমাদের এলাকার চেয়ারম্যান, এই চেয়ারম্যানের সঙ্গে পরকীয়া করে। এই পরকীয়াটা তোমার বাবা দেখে ফেলে। দেখার পরে তোমার বাবা আর সহ্য করতে পারেনি, স্ট্রোক করে মারা যায়। কি বলছেন? আমার মা চেয়ারম্যানের সঙ্গে পরকীয়া করছে? না, এটা আমি বিশ্বাস করি না। আপনি মিথ্যা কথা বলছেন। হয়তোবা আমার বাবার সাথে কোনো শত্রুতা ছিল, এই জন্য আপনি আমার মা সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলতেছেন। আমি এটা বিশ্বাস করি না। আর আঙ্কেল, আপনি বললেন আপনি আমার বাবার বন্ধু, আর আমার বাবার যদি বন্ধু হইতেন তাহলে আমার মা সম্বন্ধে এরকম উল্টাপাল্টা কথা বলতে পারতেন? আঙ্কেল, আমি গেলাম। আর শোনেন, এরকম উল্টাপাল্টা কথা আর কারোর সঙ্গে বলবেন না। বিশ্বাস করো বাবা, আমি তোমার কাছে কোনো মিছে কথা বলছি না। আমার বন্ধু খুব ভালো মানুষ ছিল, আমরা গলায় গলায় ছিলাম। এরকম ভালোবাসা এই এলাকায় আর কারোর ছিল না। বিশ্বাস করো, ও শুধু আমার বন্ধু না, আমার মনে হতো কি আমার মায়ের পেটের ভাই। কিন্তু একমাত্র তোমার আম্মার কারণে তাকে অকালে চলে যেতে হলো, অকালে চলে যেতে হলো। আঙ্কেল, আপনি কান্না করবেন না। আমিও শুনছিলাম আমার মাক নিয়ে নাকি চেয়ারম্যান বাড়িতে বিচার সালিশ হয়েছিল, কিন্তু সেটা কি হয়েছিল সেটা আমি জানি না। যাই হোক আঙ্কেল, আপনি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দোয়া করি বাবা, তুমি ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোহেল, সোহেল কি করতেছিস এইসব? পারতেন বাড়া, আর কোনোদিনও এই বাড়ির দিকে তাকাবা না। কি কইছ এটা? এই বাড়িতে টাকাবো না, আমি যাবো কই? যে দিক দুই চোখ যায় সেদিক চলে যাবে। এই বাড়িতে আর আসবা না। তোমার মতো কলঙ্কিনী মা আমার দরকার নাই। সোহেল শোন, বৌমা তোকে যা বোঝাইছে সব মিথ্যা। এই সব কিছু বৌমার বানানি, তুই এগুলি বিশ্বাস করিস নি বাজান। দেখেছো সোহেল, তোমার মা কিভাবে অস্বীকার করছে? আমি তোমাকে এর আগেই সবকিছু বলতে পারতাম, কিন্তু বলিনি। তোমাকে আমি বলছিলাম না যে বাড়িতে আসতো তখন তুমি সব জানতে পারবে। দেখেছো, আমি না তোমাকে মিথ্যা কথা বলছি, কিন্তু এলাকার মানুষ কি তোমাকে মিথ্যা কথা বলছে? না, আমি নিজের চোখে যেগুলো দেখছি আর এই নিজের কানে যেগুলো শুনছি সেগুলো তো আমি অবিশ্বাস করতে পারি না। সি মা, সি, তুমি এত বড় নিজ, এত জঘন্য। সোহেল, সব সময় নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, এইগুলি কিন্তু ভুলও হয়। আজ তুই তোর মায়ের যেই অপবাদ দিয়ে, মিথ্যা কলঙ্ক দিয়ে বাড়িতে বাইর করে দিচ্ছিস, এটা কি মোটে ঠিক করতেছি? আমি তো তোর মা, তুই একবারও আমার কাছে কিছু জিজ্ঞেস করলো না।
তুই তোর বর কথা শুনে, পাড়ার লোকের কথা শুনে তুই আমার কলঙ্কের বোঝা মাথায় দিয়ে বাড়ি থেকে বাইর করে দিচ্ছিস। তোকে এত কষ্ট করে প্রবাসে পাঠিয়ে আজ কি আমি প্রবাসীর কলঙ্কিনী মানা? তাহলে আমার কষ্টের দামটা থাকলো কই? কষ্টের দাম? তুমি আমার থেকে কষ্টের দাম চাচ্ছ? সেই প্রশ্নটা তো আমার। আমি যে প্রবাসে এত কষ্ট করলাম সেই দামটা কিটা দেবে? আমি সেসব কথা বলতে চাই না। তুমি যে কলঙ্কিনী শুধু তাই নয়, তুমি যে আরো কি অপরাধ করছো সেটা তুমি নিজেই জানো না। আমার কাছে সব প্রমাণ আছে, আমি সেটা বলতে চাই না। এই মুহূর্তে এ বাড়ি থেকে চলে যাও। সোহেল, প্রমাণ শুধু তোমার কাছে না, তোমার মা যে কলঙ্কিনী তার প্রমাণ আমার কাছেও আছে। তুমি চাইলে আমি তোমাকে দেখাতেও পারবো। কি বলো? তোমার কাছে কি প্রমাণ আছে? তাহলে দেখবা? হ্যাঁ, তোমার কাছে কি এমন প্রমাণ আছে আমি দেখতে চাই। দিনে দুপুর বেলা এরকম জঘন্য নষ্টামি করতে তোমার একবারও বিবেক বাধা দিল না? তুমি যে আমার মা সেটা ভাবতে আমার কষ্ট হয়, ঘৃণা হয়। যাদের জন্য আমি প্রবাসে এত কষ্ট করি, তোমার এত খারাপ লাগে, এত প্রয়োজন, তুমি আমাকে বলতে আমি তোমাকে আরেকটা বিয়ে দিয়ে দিতাম। তারপর এরকম কলঙ্কিনী তুমি হতে পারলা? একজন প্রবাসীর মা কলঙ্কিনী মা। আমি রাস্তায় বের হতে পারি না, সবাই আমার দিকে আঙুল তুলে। আমি ভাবছিলাম সবাই আমাকে মিথ্যা বলে, আমার মা কখনো এটা করতে পারে না। কিন্তু এটা আমি কি দেখলাম? আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, আমার মা এইসব করে বেড়ায়। আকে আমাকে বলছিল তুমি বাড়িতে থাকো না, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও। আমি আকেকে বলছিলাম যে হয়তো আমার মার একা একা ভালো লাগে না, এই জন্য চাষিদের সঙ্গে গল্প করতে যায়। কিন্তু তুমি যে পাড়ায় পাড়ায় নষ্টামি করতে যাও সেটা আমি বুঝতে পারি নাই। সি মা সি, তুমি এতটা খারাপ, এতটা জঘন্য। যাই হোক, তোমাকে আমার মা বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। আমি কখনোই চাই না যে তুমি আমার মা এই পরিচয়টা আমি দিই। আর ফাদ্দার কখনো যেন তোমার এই কলঙ্কিনী মুখটা আমি না দেখি। যাও, এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাও। আরে সোহেল, এইরকম করে বললে কেউ বাড়ি থেকে বের হয়? ওকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। যা, আরে যা বলছি। সোহেল, চলো। আরে বাবা, যাক তোমার সাথে দেখা হলে ভালোই হলে। ওই আমি ভাবছিলাম এই এলাকায় যদি কোনো ভালো পরিবার থাকে তাহলে তোমার বাড়ি আছে, কিন্তু এখন যা শুনতেছি ওই তোমার শাওরি নাকি গর্ভবতী। না মানে ওই আমার কথা না, এটি ওই এলাকার জনগণের কথা। এটা তো আর আমি একা করছি নি, এলাকার সবাই করছে। কাহিনীটা কি সত্যি? দেখেন ভাইজান, আমি এসবের কিছুই জানি না। আমার শাশুড়ি যদি লুকায় লুকায় এসব অঘটন ঘটায় তাহলে আমি কিভাবে জানবো? আর এরকম ফষ্টি নষ্টি করার আগে তো আমাকে বলে যায়নি। বলে গেলে তো আমি আর করতে দিতাম না। তাই এসব কথা আপনি আমাকে বলবেন না। না তা ঠিক, ওই শাশুড়ি যখন বাড়ায় এগুলিকে ঢোল ঢাক পিটায় সারে তারপরে কা বাড়াবে নাকি? এসব জিনিস গোপনেই করতে হয়। এর জন্য শাশুড়ি তোমাকে না কয়ে তারপরে বের হয়েছে। ওই যাই হোক, ওই এলাকার মানুষের মুখে তো আর লাগাম দেবে পারতেছি না। আর তোমার শাশুড়ি এখন কি করবে সেটা তোমার ব্যাপার। আপনাকে তো আমি বলেই দিলাম ভাইজান, এসব কথাবার্তা আমাকে কেন বলছেন? আমি কি করব? সি সি সি, আর কি কব? ওই শাশুড়ি তোমার মুখ দেখায় কেমা করে, আর তোমরা এলাকায় মুখ দেখাও কেমা করে? তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা লারে কি তোমরা ধুয়ে খাইছাও? শাশুড়ি যে এরকম অকাম ককাম করে বেড়ায়, সি তোমার সাথে কথা করতেও না ঘৃণা করে থাকো। ও আর একটা কথা শোনো, এরকম যদি চলতে থাকে না তোমার এলাকাতেন কিন্তু হয় বাই করে দেবো অথবা তোমার কিন্তু এক ঘরে করে দেবো। কথাটা যেন মনে থাকে। কি রে কলঙ্কিনী মহিলা,
তোকে না এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তুই তারপরও এই বাড়িতে এসেছিস। বৌমা, এই বাড়িতে বাইর করে দিছ। আমি রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরে আমি কোনো যাওয়ার জায়গা পাইনি। আমি তাই আবার ফিরে আইছি আমার সাওয়ালের কাছে। তুমি সোহেলের ডাক দাও। আমি সোহেলের সব বোঝা যদি কই, সোহেল ঠিক বুঝবি। সোহেলের ডাক দাও, আমি সোহেলের সব খুলে কব। কেউ না জানো, তুমি তো অন্তত জানো এটা মিথ্যা। হ্যাঁ, কেউ না জানলেও আমি তো জানি যে তুই কলঙ্কিনী না, তুই খুব ভালো মানুষ ছিলি। কিন্তু শোন, এখন তো তোর ছেলেকে আমি প্রমাণ দেখিয়েছি যে তুই কলঙ্কিনী। এখন তুই হাজার চেষ্টা করলেও সে কলঙ্কিনীর দাগ কখনোই মুছতে পারবি না। তাই তোর সাথে আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না, তোকে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা। বৌমা, আমি কি এমন অপরাধ করেছিলাম যে তুমি এত বড় একটা কলঙ্কের বোঝা আমার মাথায় চাপাই দিলা? কও তুমি কি করে পারলে এরকম একটা খারাপ কাজ করতে? এই, তুই কি অপরাধ করেছিস সেটা তুই জানিস না? সেই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে তোর দাসীবান্দি করতে করতে আমার জীবন যাচ্ছিল। আরে আমার তো অনেক স্বপ্ন ছিল যে এই বাড়িতে আমি রাজরানী হয়ে থাকবো, কিন্তু তোর জন্য আমি চাকরানী হয়ে থাকি। এই বাড়ির সমস্ত কাজ তুই আমাকে দিয়ে করাস, আর তুই কি করতি? পায়ের উপর পা তুলে থাকতি। আমি তো সেটা কখনোই মানতে পারবো না, সেই জন্য আমি এই কাজটা করেছি। সি বৌমা সি, তুমি আমার কতি পাইতে। আমি তোমার হাতে হাতে সমস্ত কাজে সাহায্য করতাম, তাও তুমি আমার কলঙ্কিনী বানাইতে না। এই চুপ, একদম চুপ, যা বের হয়ে যা এখান থেকে, বের হয়ে যা। আখি, কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? সোহেল, তুমি দেখো তোমার এই কলঙ্কিনী মা লজ্জা শরম বেঁচে কিনে খেয়ে আবার এই বাড়িতে আসছে, সেই জন্য তো আমি বের করে দিচ্ছি। চুপ, একটা কথা বলবা না। আমার মা কলঙ্কিনী নয়। আমি যেটা ভুল বুঝছিলাম শুধুমাত্র এই লোকের কারণে। এই লোক আমাকে সব উল্টাপাল্টা বুঝাইছে। আমার বাবার মৃত্যুর জন্য নাকি আমার মা দেয়। শুধুমাত্র আমার মায়ের কারণে আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। এই কথা শোনার পরে আমার মাথা গরম হয়ে যায়, আর আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, আর আমার মাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। বাবারে, তুই তো আমাকে ভুল বুঝে এই বাড়িতে তাড়াই দিছিস। আমি তো কোনো সময় এই সত্যি ঘটনাগুলি কইনি। তাহলে তুই কি করে জানলো এগুলি? মা, তুমি শুনতে চাও? তাহলে শোনো। হ্যাঁ হ্যালো, ভালো আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। শোন, আরে খুশি মানে কথা শুনে টের পাচ্ছিস না? আজকে সেই খুশি, অনেক দিন আগের কথা রে। সেই প্রতিশোধ আজকে হারে হারে নিছি আমি। হ্যাঁ, ওই যে সেই আমার বন্ধু গফুর শেখ বিয়ে করেছিল না, ওই মেয়েটার সঙ্গে তো আমি খুব চেষ্টা করেছিলাম প্রেম করার, কিন্তু আমাকে সে প্রত্যাখ্যান করলো। পরে আমার বন্ধু গফুর শেখ ওকে বিয়ে করলো। আমি তবু পাত ছাড়েছিলাম না। শোন, শেষ পর্যন্ত চেয়ারম্যানের বাড়িতে নিয়ে আমাকে নিয়ে বিচার, সেই বিচার বহু মানুষ, আমি সেই অপমান অপদস্থ হয়েছিলাম রে। জুতার মালা গলায় দিয়ে আমাকে এলাকার থেকে বাইর করে দিছিল। কিন্তু আজকে সেই প্রতিশোধ দিচ্ছি, হারে হারে প্রতিশোধ দিছি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো আমি খুশি। তার কারণ আজকে আমি যে প্রতিশোধ দিছি না, তার ছেলেক দিয়ে বাইর করে দিছি। আমাকে বাইর করে দিয়েছিল এলাকার থেকে চেয়ারম্যান, আর আমি বাইর করে দিয়েছি তার জন্মগত সন্তান, তার ছেলে যে প্রবাসে থাকে। আজকে কি হলো, আমি না হয় একটু লুচ্চামি করার ব্যাপারে না এলাকা ছাড়া হয়েছিলাম, আর ও কি হয়েছে? হ্যাঁ, প্রবাসীর মা আজকে কলঙ্কিনী। কার জন্য? আমার জন্য। প্রতিশোধ দিতে গেলে মানুষের প্রতি এইভাবেই নিতে হয় রে। হ্যাঁ, শিখে রাখ, আমি তো তোকে সেই প্রশিক্ষণই দেব, তুইও যাতে তোর প্রতিশোধগুলো নিতে পারিস এবং হারে হারে টের পাবে এলাকায় কি জিনিস। আর আমার যেরকমের এলাকার থেকে দেখ, সবাই টের পাচ্ছে আমি কি জিনিস। আমিও এলাকা ছাড়া, ও এলাকা ছাড়া। এখন ঘুরতে ঘুরতে
আমার কাছেই এসে হাজির না হয়। বাবা তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমাকে এই জায়গায় তুই আশা করিস নাই না? তুই এমনটা আমার সঙ্গে করতে পারলি? তুই আগেকার প্রতিশোধ নেওয়ার জন্য তুই একটা প্রবাসী ছেলেকে দিয়ে তার মাকে মিথ্যা কলঙ্কিনীর অপবাদ দিয়ে আমি মাকে বের করে দিছি শুধুমাত্র তোর কারণে। আজকে যদি এই জায়গায় আমি না আসতাম তাহলে সত্যটা আমি জানতেই পারতাম না আমি কত বড় একটা পাপ করছি। আমি একজন সন্তান হয়ে আমার মাকে মিথ্যা কলঙ্কিনী অপবাদ দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি শুধুমাত্র তোর কারণে। শুধুমাত্র তোর কারণে এত বড় পাপটা আমি করছি। তোর তো কোনো ক্ষমা নেই, তোরও কঠিন শাস্তি ভোগ করতে হবে। তুই চল আমার সঙ্গে। বাবা তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, আমি ভুল করেছি, মাফ করে দাও। তোকে তোকে ক্ষমা করব আমি? না, তোর কোনো ক্ষমা নেই। তুই যে অপরাধ করছিস সে অপরাধের কোনো ক্ষমা নেই। তুই আমার সঙ্গে চল, চল। কথায় আছে না, চোর চুরি করার পরে যে কোনো একটা প্রমাণ রেখে যায়, তেমনি এই চোরটাও বুঝতে পারেনি তার সমস্ত কথা আমি শুনতে পাবো। আমি রাস্তা দিয়ে আসার সময় তার সমস্ত কথা শুনে ফেলি আর সত্যটা আমার সামনে চলে আসে। মা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। না না, তোর তো ভুল বোঝানি হয়েছে। আর একটা মানুষের যদি এতজন মানুষ মিলে ভুল বোঝায়, সে তো একটু ঘাবড়ে যাবেই। তোর এতে কোনো দোষ নেই। মা, আমি সব বুঝলাম, কিন্তু আখি যে ভিডিওটা আমাকে দেখাইলো সেই ভিডিও, আখি তুমি সেই ভিডিও কোথায় পাইলা? সোহেল, ওই ভিডিওটা আমি নিজেই করেছি। আর তুমি তো ভিডিওতে সবকিছু দেখলাই, ওখানে কি কোনো কিছু মিথ্যা ছিল? কোনো কিছুই মিথ্যা না, সবই সত্য। মা, তুমি কি সত্যি ওই লোকের সঙ্গে পরকিয়া করছো? তুমি কি সত্যি এই লোকের সঙ্গে তোমার খারাপ কোনো সম্পর্ক আছে? বাজান রে, আমি তোরে সংসারে অশান্তি হবি দেখি কিচ্ছু কইনি। তুই কি শুনবো কি হয়েছিল সেই দিন? হ্যাঁ মা, আমাকে শুনতেই হবে, সব সত্যগুলো আমাকে বলো। তাহলে শোন। কি ব্যাপার, আপনি পথ আটকাইছেন কে আমার? চিনতে কি পারিছেও? হ, চিনতে পারিছি। আপনার মতো একটা বদমাইশে আমি কোনোদিন ভুলে যাব? ওই কথাটা মুখে আনো না, আমি কিন্তু ভুলবার পারি না। তুমি আগের চাইতে কিন্তু এখন দেখতে অনেকখানি ভালো হয়েছে। সি, আপনার স্বভাব এখনো বদলায়নি, ঠিক সেই আগের মতোই আছেন। তবে আগের কথাগুলো যদি আপনার মনে থাকতো তাহলে আপনি এই বয়সে এসে আর বিয়াদবি করতে পারতেন না। আপনি দেখলে আমার গা ঘিন ঘিন করে। ঘিন ঘিন করে? ঘিন ঘিন করা যাবে না তো। আসলে তুমি দেখতে খুব সুন্দরী, আর তোমার জন্য আমার মনটা ছটফট ছটফট করে। শোনো, যৌবনকালে যে রসটা ছিল না, এখনো কিন্তু সেই রস একটু আধটু আনাচে কোনাচে রয়ে গেছে। শোনেন, ভালো হয়ে যান, বুঝছেন? এক পা তো কবরের ভিতর চলে গেছে, নেশারটা সেই যুবককালের মতোই আছে। আচ্ছা, তখন না এরকম বিয়াদব ছিলেন, কিন্তু এইটা কি বিয়াদবি করার বয়স? আপনারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, নিজেকে একটু সমঝে চলেন, বুঝছেন? পথ ছাড়েন। শোনো, আসলে তুমি যাই কর তাই কর, বুঝলে, প্রেমের রস বড় কঠিন রস। এই প্রেম ছোটে না তো, সেই ছোট সময়কার প্রেম এখনো লেগে আছে। এটা তো তোমার সৌভাগ্য। দেখো, প্রেম একটা কঠিন জিনিস, আর এখানে কেউ নাই তো বেশি ছোটাছুটি করো না, কারণ মন যারে চায় তারে ধরে রাখতে চায়। সাইন করছি। আমি ছাড়বো না তো, বয়সটা আমার বুড়ো হয়েছে, তুমি না আমাকে পছন্দ করতেছো না, কিন্তু মন তো আমার কচি। শোনেন, কেউ যদি দেখে ফেলা দেয়? কেউ দেখবে না, খারাপ কবি। এরই নাম প্রেম, আর প্রেম কোনো ভয় ডর করে না। হ্যাঁ, আপনি দূরে পায়ে পড়ি, আপনি মুখ চিনবেন, মানুষ দেখলে কিন্তু খারাপ কবি। দেখো, সাইন করছি। অমন করো না,
তাহলে মনে করব যে দুজনের মধ্যে অনেক ফারাক, কিন্তু আমাদের মধ্যে তো ফারাক নাই, না বয়স হয়েছে একটু বেশি, এই তো ফারাক। সাইন করছি, এইবার কিন্তু আমি চিল্লাম দেবো। না না না, খবরদার ওই কাজ করো না। সাইন করছি, আমি কিন্তু এবার সব একটা আমি বলে অসভ্য, আমি বলে অসভ্য। মুয়া, ফু, মুয়া, ফু। সে আকি সে, তুমিও শেষ পর্যন্ত আমার মার পিছনে লাগছো। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, জানো আমি যখন প্রবাসে ছিলাম আমার সমস্ত বন্ধুকে বলছি আমার বউয়ের মতো বউ তোরা কেউ পাবি না, এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, কপাল গুনে এরকম মেয়েকে বউ হিসাবে পাওয়া যায়। আর সেই তুমি প্রমাণ করলা একজন প্রবাসীর কলঙ্কিনী মা। আমার মা কি এমন অপরাধ করছিল, সেই অপরাধের কারণে আমার মাকে এই কলঙ্কিনীর অপবাদ তুমি দিলা? তার একটাই অপরাধ ছিল, সে তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, সে কখনোই তোমাকে বৌমা মনে করতো না, সে ভাবতো তুমি তার একটা নিজের মেয়ে, অথচ তাকে তুমি কখনোই মা ভাবতে পারোনি। তুমি জানো প্রত্যেকটি মেয়ে স্বপ্ন দেখে সে স্বামীর সংসারে অনেক সুখে থাকবে, বাকি জীবনটুকু সুখে কাটাবে, সোনার সংসার তৈরি করবে। কিন্তু জানো প্রত্যেকটা মেয়ে নিজের শাশুড়িকে যতদিন নিজের মা ভাবতে না পারবে ততদিন কখনোই সেই সংসার সোনার সংসার হবে না। তুমিও কোনোদিন সোনার সংসার গড়ে তুলতে পারবে না। তুমি বলতে পারো ওই দূরপ্রবাসে তোমাদের জন্য কত কষ্ট করছি, শুধু তোমাকে ভালো রাখার জন্য, আমার মাকে ভালো রাখার জন্য, কিন্তু কখনোই প্রকাশ করিনি আমি এত কষ্টে আছি। তুমি আমাকে ফোন করে বলতা সোহেল তুমি কি কাজ করো, আমি তোমাকে বলতাম আমি না এসি রুমে বসে থাকি খাবার প্যাকেটিং করি, কিন্তু না, আমি মরুভূমিতে উট চড়াইতাম, সেখানে 42-44 ডিগ্রি তাপমাত্রা, উপর থেকে তাপ পড়তো, নিচের বালুকণাগুলো গরম হয়ে যাইতো। তুমি জানো আমার সারা শরীরে ফোসকা পড়ে যাইতো, যেখানে হাত দিতাম সেখানেই ফোসকা, যেখানে হাত দিতাম অনেক ব্যথা, তবু একটাবার বলতাম না আগে আমি অনেক কষ্টে আছি। এত কষ্ট করে যখন মাস শেষে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম তখন ভাবতাম আমি যত কষ্ট করি না কেন আমার মা ভালো আছে, আমার বউ ভালো আছে, আমার কষ্টের বিনিময়ে আমার পরিবারটা তো অনেক ভালো আছে, অনেক সুখে আছে। কিন্তু আমি এটা বুঝতে পারি নাই যে দেশে আসার পরে দেখতে হবে একজন প্রবাসীর মা কলঙ্কিনী, একজন প্রবাসী এত কষ্ট করে টাকা উপার্জন করে, তার মা যদি সুখে না থাকে, তার মা যদি ভালো না থাকে, এত কষ্ট করে লাভ কি? এত টাকা দিয়ে আমরা কি করব? আমাদের তো টাকার কোনো প্রয়োজন নেই, শুধু তোমাদের ভালো রাখার জন্য আমরা এতটা কষ্ট করি। আর সেই তোমরা কখনোই প্রবাসীর কষ্ট বুঝতে পারবে না। আর হ্যাঁ আপনাকে বলি, আপনি না আমার বাবার বন্ধু ছিলেন, এত বড় নিজে এত জঘন্য কাজটা আপনি কেমন করে করলেন? আপনার এক পা কবরে চলে গেছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন তবুও ভুলে গেছেন আপনি বৃদ্ধ হননি, আপনি এখনো ইয়াং আছেন, আপনি এই কাজটা কেমন করে করলেন? এই কাজটা করার আগে আপনার বিবেকে একটাবারও বাধা দিল না যে কাজটা করতেছি এটা ভুল? যদি আমি আপনার সন্তান হতাম তাহলে আমার সঙ্গে এমনটা করতে পারতেন না। তাই বলছি এখনো ভালো হয়ে যান, 2 দিন পরে কবরে যাবেন, কবরে গেলে আপনার কি হবে সেটা একবার বুঝতে পারছেন? সেটা একবার ভাববেন না। আপনাকে কি বলবো, আমার নিজের ঘরের বউই আমার সঙ্গে প্রতারণা করছে, আর আপনি তো বাইরের একজন মানুষ। যাই হোক এখনো সময় আছে, ভালো হয়ে যান। বাবা আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাচ্ছি, আমি আর জীবনে এমন কাজ করব না, আমি জীবনে এমন কাজ করব না, আমি যাই বাবা। আচ্ছা যান, আর ফাদ্দার যদি এরকম কোনো কাজ করেন, একবার তো গ্রাম ছাড়া করা হয়েছিল, এইবার এই জেলা থেকে বের করে দিব। যান। আর শোন, তোকে বলছি তোর মতো জঘন্যতম কোনো মেয়ের সঙ্গে আমি সংসার করব না, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, আমি তোকে তালাক দিয়ে দিব। যা আমার বাড়ি থেকে বের হ, তোর মতো মেয়ে এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। সোহেল তুমি
তুমি যদি আমাকে তাড়িয়ে দাও আমি কোথায় যাব, কার কাছে যাব? আম্মা, আম্মা, আমি একটু পায়ে পড়ি, আপনার ছেলেকে একটু বোঝান আমার সাথে যেন এই অন্যায়টা না করে। আমি স্বীকার করছি আমি অনেক বড় অন্যায় করেছি, তার জন্য এত বড় শাস্তি দেবেন না, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দেন। ওঠো বৌমা। বৌমা, তুমি যেহেতু নিজের ভুলটা বুঝতে পারিস, তাহলে এনে আর তোমাকে আমি কি কব কও? যে নিজের ভুল নিজে বুঝতে পারে তাকে আর কি দিয়ে বোঝাবো? সোহেল, মানুষ তো মাত্রই ভুল করে। বাজান, ও তুই ক্ষমা করে দে। একটা সংসার এইভাবে ভাঙা লাগে না, সংসারটা ভাঙিয়ে দিস না রে বাজান। মা, তুমি ওকে ক্ষমা করে দিছো, আমি ওকে ক্ষমা করে দিছি। মা, আমাকেও তুমি ক্ষমা করে দিও। সন্তান হিসাবে তোমার সমস্ত খোঁজ রাখার কথা ছিল আমার, কিন্তু আমি তোমাকে ভুল বুঝে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তো তো কি ক্ষমা করবো ক? আমার কাছে কি সন্তান অন্যায় করতে পারে কোনো ক? চল বাজার, চলো মা। চলো বৌমা।